কুয়াশা ঘেরা শীতের এই সকালে সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিনভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজনে। আজকে আমরা কথা বলবো রেকটাল ক্যান্সার নিয়ে। এই বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শেতাবুর রহমান। তিনি সাবেক বিভাগীয় প্রধান, সার্জিক্যাল অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। পাশাপাশি তিনি ল্যাবেট ক্যান্সার হাসপাতালের সিনিয়র কনসালটেন্টের দায়িত্ব পালন করছেন। প্রফেসর ডক্টর শেতাবুর, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আসলে ক্যান্সার নিয়ে কিন্তু আমরা এমনি খুব ভয়ে থাকি যে ক্যান্সার হলে আতঙ্কে যেন শেষ নেই। রেকটাল ক্যান্সার, আসলে আমি আপনার কাছে প্রথমে জানতে চাইব ক্যান্সারে যাওয়ার আগে রেকটাম বিষয়টা কি? রেকটাম একটা অ্যাবাউট 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা একটা জায়গা। সেটা হচ্ছে আমাদের বৃহদন্ত যেখানে আছে তার শেষ প্রান্ত এবং পায়ুপথের জাস্ট উপরেই। এখানে এসে এটার কাজ হচ্ছে পায়খানা যখন তৈরি হওয়ার পরে এসে জমা হলে একটা নির্দিষ্ট প্রেশার যখন হয় তখন আমরা বুঝতে পারি এবং আমরা সেই বোঝার পরে আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা রেসপন্স গ্রহণ করি, পায়খানা করি। অথবা এখানে অনেক সময় বাতাস জমে, এই বাতাস জমলেও একটা নির্দিষ্ট প্রেশার যখন হয় তখন আমরা বুঝতে পারি এবং বাতাসটা রেগুলেটর ওয়েতে আমরা ছেড়ে দিই। দিস ইজ দ্য ফাংশন অফ রেকটাম। মানে একটা কথা আমরা বলতে পারি একটা রিজার্ভেশন কাজ করে, যখন আপনার প্রয়োজন হয়, তাগিদ হয়, তখন সে টয়লেট পাস করছে। আর এই রেকটামে যে ক্যান্সার, এইটা আসলে বিষয়টা কি? আচ্ছা, রেকটামে ক্যান্সার বলতে আমরা অ্যাকচুয়ালি বলি রেকটামে আমাদের একটা ভিতরের লেয়ার একটা আছে, এখানে হচ্ছে মিউকোসা বলি আমরা। এই মিউকোসা সেলগুলো রেগুলারলি আমাদের শেড হয় নর্মাল ওয়েতেই, শেড হয়ে এবং নতুন আবার সেল তৈরি হচ্ছে। এই নতুন সেল তৈরি হতে গিয়ে বারবার তৈরি হতে কিছু জেনেটিক চেঞ্জ হয়। এই চেঞ্জ হওয়ার জন্য তখন এই তৈরি হওয়ার জন্য যে মানে শেড হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ব্যাহত হয়। ব্যাহত হলে এখানে একটা গোটার সৃষ্টি হয়, মানে আমরা যাকে বলি টিউমার। এই টিউমারটা অ্যাকচুয়ালি যখন ক্যান্সারে পরিণত হয়, ম্যালিগন্যান্ট হয়, তখন আমরা একটা বলি রেকটাল ক্যান্সার। আর আরেকটা হচ্ছে এই ক্যান্সারগুলো যে আমরা যদি বলি কজ কি, অ্যাকচুয়ালি আমরা যদি রেকটাল ক্যান্সার, আপনি বলছেন যে বেনাইন হয়, ম্যালিগন্যান্ট হয়, তো আসলে এই যে রেকটামে যে ক্যান্সার, এটা সাধারণত কি সব টিউমার, যেটা বলছেন যে সব টিউমার কি ক্যান্সার হয়, না বেনাইন কন্ডিশন থাকতে পারে? বেনাইন কন্ডিশন থাকতে, তবে একটা পিকুলিয়ারিটি হচ্ছে কলন এবং রেকটামে ক্যান্সারের, এরা বেনাইন থাকতে আবার ম্যালিগন্যান্টের টার্ন, মানে বেনাইন থেকে আবার টার্ন ম্যালিগন্যান্সি। এটা বলা হয় অ্যাডেনোমা। এর একটা ছোট্ট একটা পলিপের আকারে বা একটা ছোট আঙুরের মতো আগে তৈরি হয়, এরপরে অ্যাডেনোমা সৃষ্টি হয়, অ্যাডেনোমা থাকে। এই অ্যাডেনোমাটা আসলে গ্র্যাজুয়ালি এটা ডিসপ্লাস্টিক চেঞ্জ হয়, চেঞ্জ হতে হতে এটা ক্যান্সারের পরিণত হয়, অ্যাডেনোকার্সিনোমা তখন বলা হয়। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের রেকটাল ক্যান্সারের মানে প্রকোপটা কেমন? বাংলাদেশের পক্ষে আমাদের দেশে একটা গ্লোবকন একটা সংস্থা আছে ইন্টারন্যাশনাল, তাদের স্টাডি অনুযায়ী দেখা গেছে প্রতি 1 লাখ মানুষের মধ্যে প্রায় 3.1% এই রেকটাল ক্যান্সারে ভুগে। আর টোটাল যদি আমাদের ওয়ার্ল্ডওয়াইড বলি তাহলে এটা প্রায় দেখা গেছে প্রায় 2 crore পারসন এখন পর্যন্ত এই প্রতি বছরই রেকটাল ক্যান্সার আক্রান্ত হচ্ছে এবং 1 crore মানুষ এই রেকটাল ক্যান্সারের জন্য মারা যাচ্ছে। তো এটা আসলে অনেক ভয়াবহ একটা এবং আরেকটা যদি আমরা বলি যে রেকটাম ক্যান্সার বা কলোরেক্টাল ক্যান্সার অ্যাকচুয়ালি বলে দেবে, এটা 4th মোস্ট কমন ক্যান্সার এবং ক্যান্সার রিলেটেড যে ডেথগুলো হয় তার মধ্যে সেকেন্ড লিডিং কজ অফ ডেথের সেকেন্ড লিডিং কজ হলো আপনার রেকটাল ক্যান্সার। আচ্ছা, আমরা যদি এটা কারণটা খুঁজতে চাই যে আসলে রেকটাল ক্যান্সার হচ্ছে কেন? রেকটাল ক্যান্সার হওয়ার কিছু কারণ আছে এবং তার মধ্যে বলা হয় জেনেটিক কারণ। জেনেটিক কারণ কি, এটা একটা মানুষ যখন জন্ম নেওয়ার সময় কিছু কিছু জিন আছে, এরা চেঞ্জ হয়ে যায় বা মিউটেশন হয়ে যায়। হ্যাঁ, মিউটেশন হওয়ার জন্য এটা বলা হয় জন্মগতভাবে যে মিউটেশন হয়। আর কিছু হচ্ছে ফ্যামিলিয়াল বলা হয়। ফ্যামিলিয়াল মানে হচ্ছে যদি বাবা মা তাদের থাকে, তাদের এই জিনটা, অ্যাবনর্মাল জিনটা ছেলের কাছে চলে আসে বা মেয়ের কাছে আসলে এই জেনেটিক চেঞ্জের কারণে ক্যান্সার হতে পারে, এই একটা কারণ। আরটা হচ্ছে কিছু কিছু ক্রনিক আলসার ডিজিজ, যেমন ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এগুলো দীর্ঘদিন থাকলে ইট মে টার্ন ইনটু ম্যালিগন্যান্সি। আর কিছু আমাদের ফুড হ্যাবিটের মধ্যে আছে, যেমন হচ্ছে রেড মিট, স্মোক ফুড অথবা প্রিজার্ভ ফুড, এগুলো। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে গ্রিন ভেজিটেবল ফুড আমরা যারা খাই না তাদের বেশি হতে পারে। আর ক্রনিক অ্যালকোহল, যারা এক্সেস পরিমাণে অ্যালকোহল খায়, স্মোকিং করে, এদেরও হতে পারে। আর দেখা গেছে যে আপনার ওবিস
সেডেন্টারি ওয়ার্কার, যারা কোনো কাজকাম করে না অথবা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না, তাদের হতে পারে। এসব বিভিন্ন কারণে ক্যান্সার হতে পারে। একটা জিনিস কি, আমাদের দেশে তো একটা ফাস্ট ফুড একটা প্রবণতা আছে যে আমরা ফাস্ট ফুড খাচ্ছি, অনেক সময় হচ্ছে মাংস পুড়িয়ে খাচ্ছি, যেটা শিককাপের মতো। তো এগুলো থেকে কি এটা আপনার ক্যান্সার হওয়ার জি হ্যাঁ, সম্ভাবনা আছে, ঝুঁকি আছে ফাস্ট কিনা? ফুড বা এই যে স্মোক ফুড যেটা বলা হচ্ছে, এগুলো অনেক ক্যান্সার হতে পারে। তো এই ক্যান্সার যাদের হয় তাদের আসলে লক্ষণগুলো কি নিয়ে আসে আপনাদের কাছে? ক্যান্সারে অ্যাকচুয়ালি আমরা যদি বলি একটা অ্যাভারেজ এজ আছে, দেখা যাচ্ছে 40 to 50 ইয়ার্সের পরে ক্যান্সারগুলো হয়ে থাকে। তবে কিছু কিছু জেনেটিক কারণে যেগুলো হয়, হেরিডিটারি ক্যান্সার যেগুলো আর্লিয়ার দেখা যায়। তো ক্যান্সারের সিমটমের মধ্যে যেহেতু এটা বললাম যে পায়ুপথে জাস্ট উপরেই, এর একটা হচ্ছে পায়খানার সময় রক্তপাত হতে পারে, ব্লিডিং বলি আমরা যেটা বলা হয়। এই ব্লিডিংটা পায়খানার সময় হতে পারে, পায়খানা করার পরেও হতে পারে, আগেও হতে পারে। এবং ইউজুয়ালি এটা ফ্রেশ ব্লাড অথবা ক্লটেড ব্লাড, এই ব্লিডিং হতে পারে। এটা প্রাথমিক পর্যায়ের দিকে। তারপর যখন আবার দীর্ঘস্থায়ী হয় আর টিমারটা বড় হয়, তখন দেখা যাচ্ছে পায়খানা করার পরে আর মনে হচ্ছে আরও পায়খানা হবে, মানে বলা হয় যে চেঞ্জ অফ মোর মানে ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন বলা হয়। আরটা হচ্ছে যে আরও যখন টিউমারটা বড় হয়, তখন পায়খানা যখন না হয়, তখন পায়খানাটা জমে যাওয়ার পর তার দিক দিয়ে কিছু মিউকাস সিক্রেশন হয়। মিউকাস সিক্রেশন হয় যাওয়ার পর পায়খানা যেহেতু কমপ্লিট হচ্ছে না, তখন এটা রোগী এই যে মিউকাস সিক্রেশনগুলো বের করার জন্য আবার পায়খানা যায়, এই জন্য মনে হয় যে বারবার পায়খানা হচ্ছে, এগুলো হতে পারে। আরটা হচ্ছে আরও যখন দীর্ঘস্থিত হয়, যে স্প্রিংটা ধরে নেয়, নার্ভ ধরে নেয়, তখন একটা পেইন হয়, সবসময় পেইন হয়। আর একটা হচ্ছে হয়, তারপর আরও যখন বড় হয়, তখন লুমেনটা ব্লক হয়ে যায়, তো ইন্ডাস্ট্রিয়াল অবস্ট্রাকশন থাকে। দিস মে বি দ্য ফিচার্স অফ রেকটাল ক্যান্সার। মানে এই ক্যান্সারগুলো আসলে তার অ্যাডভান্স স্টেজ বুঝে তার সিমটমগুলো প্রডিউস করে। তো আরেকটা জিনিস বললেন আপনি যে পায়খানার সাথে ফ্রেশ ব্লাড আসে, আগেও আসতে পারে, পরেও আসতে পারে, সাথে মিশন আসতে পারে। আমাদের দেশের আমাদের একটা ধারণা আছে যে আসলে পায়খানাতে রক্ত যাওয়া মানে হলো পাইলস, মানে যেটা খুব কমন একটা ফিলিং। তো এটার সাথে আসলে রেকটাল ক্যান্সারের ডিফারেন্সটা কি? পাইলস ইউজুয়ালি আমরা যদি এক কথা যে পাইলস বলি, যে মানে ব্লিডিং হিমোরেড আমরা যেটা বলি থাকি, এটা সাধারণত পায়খানা আমরা যখন প্রেশার দিই, তখন এটা ফিনকি আকারে পড়ে। আর রেকটাল ক্যান্সারের জন্য ব্লিডিংটা হয়, এটা ড্রপ আকারে পড়তে পারে, অথবা বললাম কালো ক্লটেড ব্লাড পড়তে পারে। হ্যাঁ, এইটার ডিফারেন্স একটা। আরটা হচ্ছে এর সঙ্গে কিছু কনস্টিটিউয়েন্ট সিমটমও থাকতে পারে। তার ক্ষুধা মন্দা হতে পারে, দিন দিন শরীরে ওজন কমে যেতে পারে, এই অ্যাটেনশনে এই ব্লিডিংগুলো হতে পারে। আরেকটি কথা বলছেন আপনার সিমটমের মধ্যে যে ইনকমপ্লিট ইভাকুয়েশন, তার মানে হবে যে তার টয়লেটটা মানে কমপ্লিট হলো না, শান্ত আবার হয়তো রয়ে গেছে। তো এরকম একটা ফিলিং কিন্তু আমরা অনেক সময় আইবিএস এর রোগীদের ক্ষেত্রে পাই, ইরেগুলার বাউল সিনড্রোম। এটা কিন্তু আমাদের সময় অনেক কমন, এটা অনেক সময় মানসিকতার থেকেও আসে। তো এটার সাথেও এটা মানে আপনার কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি? আরটা হচ্ছে আইবিএস এর ইউজুয়ালি দেখা যায় যে এরা পায়খানার হওয়ার আগে একটা পেটের মধ্যে কামড় দিয়ে ওঠে, তারপর তারা পায়খানা করতে চায়। এটাই অ্যাকচুয়ালি আইবিএস এর মেন সিমটম না। কিন্তু রেকটাল ক্যান্সার যেটা মনে হবে, তার মনে হয় যে আমি পায়খানা করলাম, করার পর পায়খানা আর রয়ে গেল। যেহেতু ইনকমপ্লিট ডিভিকশন দুটো আরেকটা কারণ আছে, এখানে টিউমার গ্রোথ তৈরি হয়, এই গ্রোথটা নার্ভকে সবসময় একটা প্রেশার ক্রিয়েট করে। প্রেশার ক্রিয়েট করার জন্য মনে হয় যে আমার পায়খানা রয়ে গেল। অ্যাকচুয়ালি অনেক সময় পায়খানা থাকেও না আর্লি স্টেজে, কিন্তু পরবর্তী যখন বেশি মানে কনস্ট্রিকশন হয়ে যায়, লুমেনটা ছোটো হয়ে যায়, তখন পায়খানা এসে জমে যায়, এর পায়খানা বের হয় না, তখন অ্যাকচুয়ালি এই যে সেন্স অফ ইনকম ডিভিকশনটা ইজ দ্য ফ্যাক্ট, এটা হয়ে তো থাকে। অনেক সময় দেখি আসলে রোগীরা এই মানে আসলে জিনিসটা খুব সংবেদনশীল অর্গান, এবং অনেকেই খুব লজ্জায় প্রকাশ করতে চায় না তার এই সমস্যার কথা। সে কারণে হয়তো সবাই পাইলস বলে ডাক্তার না দেখেই কিন্তু আসলে ওষুধ শুরু করে দিচ্ছে, যেটা আসলে মোটেও কাম্য নয়। আসলে জিনিসটা কি কারণে হয়েছে, কারণটা নির্ণয় করে চিকিৎসা করা উচিত। আর আমরা যেটা জানি, আপনি বললেন যে রেকটাল ক্যান্সার অন্যতম একটা মৃত্যুর কারণ মানে আমাদের দেশে। তো সেই জন্য এটা খুব আর্লি ডায়াগনোসিস করাটা খুব জরুরি বলে মনে করি। তো সেক্ষেত্রে আমরা আর্লি ডায়াগনোসিস করতে গেলে আমরা কি কি টুল, মানে আমরা কখন আমরা সব রোগী পরীক্ষা করব, না কখন আমরা অ্যাসেসমেন্টটা কি করে করব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই যে আমি বললাম যে কোনো বয়সে হতে পারে, যদিও একটা বলা হয় অ্যাভারেজে যাচ্ছে 40 to 50 ইয়ার্সের পরে হয়। আমরা এই কিছু আমাদের হিস্ট্রি নিতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের একটা রোগী আসলে পায়খানার সাথে রক্ত যাচ্ছে, হিস্ট্রি তার মধ্যে হচ্ছে কি তার ফ্যামিলিতে কোনো এই ডিজিজ ক্যান্সার রিলেটেড ধরনের ডিজিজ আছে কিনা বা ছিল কিনা। যদি থাকে, আমরা বললাম যে 20% ক্ষেত্রে জেনেটিক কারণে হতে পারে, এই কারণে হতে পারে। তাছাড়া আইবিএস বা আপনার আলসারেটিভ কোলাইটিস আছে কিনা,
এগুলো তাদের জিজ্ঞেস করতে হবে, তার ফুড হ্যাবিটটাও জিজ্ঞেস করতে হবে। এই সব কিছু মিলিয়ে যদি আপনাকে আবার সিমটমটা মনে হয় মেবি রেকটাল ক্যান্সার, তাহলে একজন বিশেষজ্ঞ সার্জন, ক্যান্সার স্পেশাল ক্যান্সার সার্জন অথবা রেকটাল সার্জনের কাছে তার প্রথমে যেতে হবে। একজন বিশেষজ্ঞ সার্জন উনি তখন এই সিমটমগুলো থেকেই ওনাদের মাথায় আসতে পারে যে ইট মেবি দ্য কজ অফ রেকটাল ক্যান্সার, এবং তাকে রোগীকে প্রপার এক্সামিনেশন পরীক্ষা করতে হবে। পরীক্ষাগুলোর মধ্যে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা বলি ফিজিক্যাল বা ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশন হচ্ছে আমরা তো সব কিছু দেখি, তার অ্যানিমিয়া আছে কিনা, পেটে কোনো পানি জমছে কিনা, পেটে কোনো গোটা আছে কিনা। তার মধ্যে মেইন আরও একটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, যেটা বলে আমার পায়খানা রাস্তায় আঙুল দিয়ে দেখা। বেশিরভাগ ক্ষেত্রেই এবং অনেক ডাক্তারও এই পায়খানা রাস্তায় আঙুল দিয়ে না দেখার কারণেই এই রেকটাল ক্যান্সারগুলো ওভারলুক হয়ে যায়, এবং রোগী বিভিন্ন ডাক্তারের কাছে যায়, বলে যে আমার পাইলস হয়েছে, পাইলসের চিকিৎসা দেয়, কিন্তু যখন অ্যাডভান্স কন্ডিশন হয়ে যায় অ্যাকচুয়ালি, তখন যখন পায়খানা রাস্তায় আঙুল দেওয়া হয় তখন এই না এটা 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 যেমন বলছেন পায়খানা রাস্তায় আঙ্গুল দিয়ে পরীক্ষার যে বিষয়টা, এটা তো যেমন ডাক্তাররা অনেক সময় করে না বলছেন আপনি, কিন্তু অনেক সময় রোগীরা কিন্তু পারমিশন দেয় না জি করার জন্য। না, রোগী অ্যাকচুয়ালি রোগীর পারমিশন দেন, আমি এটা খুব বেশি করি না। রোগীরা অ্যাকচুয়ালি যখন আমাদের কাছে আসে, তাকে বুঝিয়ে আমার বলতে হবে। আমার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, তার একটা হচ্ছে খুব রেয়ারলি হয়তো 1 লাখে একটা মহিলা বলে যে আমি মহিলা ডাক্তার স্যার দেখাবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখে মিটস দ্য এক্সামিনেশন অফ দি রেকটাম। আমরা ডিএরি করলে আমরা আঙুলের রিচের মধ্যে মানে উইদিন 7 to 8 সেন্টিমিটার পর্যন্ত আমরা কোনো গ্রোথ যদি থাকে তাহলে আমরা এটা ফিল করতে পারি। যদি ফিল করতে না পারি তবু যে আমার মাথায় যদি স্ট্রং সাসপিশন থাকে যে ইট মে বি দ্য কজ আর ইট মে এক্সক্লুড দ্য সেক্ষেত্রে আমরা শর্ট কলোনোস্কোপি অথবা আমরা বলি সিগমন্ডোস্কোপি করেও আমরা রেকটামের ক্যান্সারগুলো সম্বন্ধে আমরা বুঝতে পারবো। আর একটা হচ্ছে যে রেকটামের ক্যান্সার যদি আমরা কোনো একটা গ্রোথ বুঝি আর টিউমারাস বুঝি, তখন আমরা এখান থেকে এই সিগমন্ডোস্কোপি বা প্রক্টোস্কোপির মাধ্যমে আমরা মাংস নিয়ে এসে বায়োপসি বলা হয়। এই বায়োপসি করলে আমরা একটা কনফার্ম হতে পারে এটা টিউমার বা টিউমার নয়, অথবা কী ধরনের টিউমার, অ্যাডেনোমা না কার্সিনোমা, বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়েশন করা যেতে পারে। তো আপনি যে 3টা পরীক্ষা তো বলেছেন সিগমেটোস্কোপি, জি। আবার আপনি বলেছেন যে প্রক্টোস্কোপি, আবার বলছেন যে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি, হ্যাঁ। আসলে 3টা পরীক্ষা যদি আমাদের বলতেন বুঝিয়ে কোনটা কখন করা যায় বা কিভাবে করতে হয়। প্রক্টোস্কোপি হচ্ছে একজন ফিজিশিয়ান বা সার্জন উনি তার চেম্বারে বসে এই পরীক্ষাটা করতে পারেন, এবং এখানে চেম্বারে বসে এই প্রক্টোস্কোপির মাধ্যমে যদি দেখা যায় টিউমারটা, তাহলে টিউমারতে বায়োপসি নেওয়া সম্ভব। আর সিগমন্ডোস্কোপি আমরা যেটা বলি, একটা সব বলা শর্ট কলোনোস্কোপি এটার নাম। তো সেক্ষেত্রে আমরা যখন আমাদের সাসপিশিয়াস থাকে যে এটা করোনের আমরা রেকটাম অথবা সিগমন্ডোস্কোপির মধ্যে গ্রোথটা আছে, তখন আমরা এটা সিগমন্ডোস্কোপিতে এই জায়গাটা এক্সামিন করি। এক্সামিন করলে যদি টিউমারটা আমরা দেখতে পাই তখন আমরা কনফার্ম করি। আর একটা হচ্ছে কলোনোস্কোপি আমাদের কখন দরকার হবে। কলোনোস্কোপি দরকার হবে, আমরা জানি যে এই রেকটাল ক্যান্সারগুলো এটা লার্জ গাটের একটা পার্ট বা করোনার একটা পার্ট, যার জন্য এইগুলো অনেক সময় সিনক্রোনাস টিউমার হতে পারে, মানে একই সময় আরও টিউমার থাকতে পারে। তখন আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়, যার জন্য আমরা প্রতিটা রোগীরই যদিও প্রক্টোস্কোপি অথবা সিগমন্ডোস্কোপি ডায়াগনোস হয়, কিন্তু আমরা প্রতিটা রোগীকে আমরা টোটাল কলোনোস্কোপি করে এক্সামিন করি এবং তার সাথে দেখি যে সিনক্রোনাস কোনো টিউমার আছে কিনা, থাকলে তার ট্রিটমেন্ট প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়। তো সেই কোলোনোস্কোপি কি আপনারা চেম্বারে করতে পারেন না সেন্টারে গিয়ে করতে হয়, বা কোলোনোস্কোপি করার প্রস্তুতিটা কি, মানে গেলেই আপনি তাৎক্ষণিক করতে পারেন কিনা? কলোনোস্কোপি করার জন্য বা অ্যাকচুয়ালি সিগমন্ডোস্কোপি একই প্রসিডিউর। আমাদের প্রথমত হচ্ছে যেহেতু লার্জ গাট বা বৃহদন্ত এখানে পায়খানা রিলেটেড জিনিসগুলো থাকে, তার জন্য হচ্ছে আমরা এই কোলনটাকে আমরা পরিষ্কার করে নিই। পরিষ্কার নেওয়ার জন্য আমরা এরকম যাতে পায়খানা হয় এ ধরনের কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো খাওয়ালে টোটাল তার ঘন ঘন কয়েকবার পায়খানা হয়। পায়খানা হওয়া গেলে পায়খানা রাস্তাটা পুরোটা ক্লিয়ার হয়ে যায়। তারপর আমরা বলি ইনেমা দেওয়া, মানে পায়খানা রাস্তা দিয়ে আমরা গরম পানি বা আরও কিছু মিলিয়ে একটা ইনেমা বলা হয়, এই ইনেমা দিয়ে পরিষ্কার করে নিয়ে এটা একটা কলোনোস্কোপি বা সিগমন্ডোস্কোপি হয়। এবং কলোনোস্কোপির সঙ্গে হচ্ছে একটা নির্দিষ্ট একটা প্রসিডিউর, একটা ইনস্ট্রুমেন্ট আছে, আধুনিক ইনস্ট্রুমেন্ট, যেগুলো হচ্ছে আপনার বলা ভিডিও এন্ডোস্কোপি। মানে হচ্ছে এই যে একটা টিউবের মাথায় একটা লেন্সের থাকে, ক্যামেরা থাকে, সেই ক্যামেরা আবার আমরা একটা ভিডিও ডিভাইসের মাধ্যমে আমরা দেখতে পাই, এবং যে যদি টিউমার থাকে অথবা পলিপ থাকে, হটিবাট লেশন যদি থাকে আপনার মাঠে, তখন ওখানে আমরা বায়োপসি নিতে পারি। এই কলোনোস্কোপি অনেক সময় অনেকের ভীতি আছে, তো এই কলোনোস্কোপি করার জন্য এখন আধুনিক পদ্ধতিতে তাকে পেইন ফ্রিভাবে
ঘুমার একটা হচ্ছে সিডেশন দেওয়া, অথবা কেউ যদি মনে করেন আমি সিডেশনে স্যাটিসফাইড নয়, তাকে অজ্ঞান করেও কলোনোস্কোপি করা সম্ভব এখন। তো সেক্ষেত্রে তাকে খালি পেটে আসতে হবে, খালি এটা পেটে প্রস্তুতি আসতে আছে হবে। তাকে জি, যে জি। মানে অবশ্যই খালি পেটে থাকতে হবে। তো আপনার এই কলোনোস্কোপি বা প্রক্টোস্কোপি করলেন, বায়োপসি করলেন, তখন আপনার ক্যান্সারটা ডায়াগনোসিস করতে হবে, কনফার্ম করতে হবে। সাধারণত কি ধরনের ক্যান্সার হয়? আমরা তো জানি স্কোয়ামাস সেল কার্সিনোমা আছে, স্মল সেল, ভ্যারাইটি আছে, এখানে সাধারণত কি ধরনের ক্যান্সার হয়? এখানে রেকটামে মেইনলি ক্যান্সার যেটা বলা হয় অ্যাডেনোকার্সিনোমা, যাদের অ্যাডেনোকার্সিনোমা হয়। এছাড়া আরেকটা হচ্ছে আপনার মেলানোমা হয়। মেলানোমা হচ্ছে আমরা জানি স্কিনে এটা মেলানিন থাকে, বেশি হয় হ্যাঁ skin এ। বেশি থাকে। রেকটামে মাঝে মাঝে দেখা যায় আমাদের। আর একটা বলা হচ্ছে এই কলনের ওয়ালে যে মাংস থাকে ওখান থেকেই একটা ধরনের টিমার হয়, সেটা বলা হয় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্ট বলা হয়, সার্কোমা। যখন আপনারা হিস্টোপ্যাথোলজিক্যালি আপনার কনফার্ম হলেন যে সেখানে আপনার সিএ রেকটাম মানে রেকটামে ক্যান্সার হয়েছে, তারপর ট্রিটমেন্ট প্রোটোকলগুলো কি আচ্ছা, হয়? ট্রিটমেন্ট প্রোটোকল। অ্যাকচুয়ালি আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে আমরা যদি বলি যে এই যে আমি এর আগেও যেটা বলেছি যে রেকটামে যে টিউমার হয় এটা স্টেজ ওয়াইজ হয়। প্রথমে থাকে একটা পলিপ, যেখানে বলে অ্যাডেনোমা, তারপরে এটা আস্তে আস্তে বড় হয় একটা ক্ষত সৃষ্টি হয় বা টিউমার সৃষ্টি হয়। টিউমার সৃষ্টি হবে এরা আস্তে আস্তে এরা ওয়াল বাই আস্তে আস্তে রেকটামের পুরো ওয়াল ইনভলভমেন্ট হয়, এখান থেকে লিমনোডে যায়, লিমনোডে আরও সিস্টেমে যায়। সেহেতু ট্রিটমেন্ট প্রোটোকল ডিপেন্ড করবে আপনার স্টেজের উপরে। এই স্টেজিং ইভ্যালুয়েশনের জন্য আরও কিছু পরীক্ষা আছে। পরীক্ষা যেমন এখন মডার্ন টেকনিক আছে আপনার এন্ডোরেক্টাল আল্ট্রাসোনোগ্রাম। এটা মানে আল্ট্রাসোনের যে প্রোবটা থাকে, এই প্রোবটা রেকটামের মধ্যে দিলে আমরা দেখি যে রেকটামের ওয়ালগুলো কী পরিমাণ আস্তে আস্তে ইনভলভ হয়েছে, অথবা আশপাশে অর্গান যেমন ইউরিন ব্লাডার আছে, ভাইজানা আছে, ইউরিথ্রা অথবা লিমনোডে গেছে কিনা এটা বুঝতে পারি। আর একটা হচ্ছে লোকাল ইনভারনমেন্টের জন্য আর একটা ভালো প্রসিডিউর হচ্ছে যে পেলভিক এমআরআই বলা হয়। তলপেটের এমআরআই করলে আমরা দেখি যে টিউমারের ব্যাপ্তিটা কতটুকু হয়েছে। আর আমরা যখন সিস্টেমে দেখি, এটা যেহেতু সিস্টেমেও চলে যায়, হ্যাঁ লিভারে যেতে পারে, মানে মেটাসিস হয়ে গেল। মেটাসিস কোথায় কোথায় যেতে পারে মেটাসিস? এটা মেটাসিসের জন্য আমাদের কমনলি যায় রেকটাম থেকে লিভারে অথবা লাঙে এবং বোন এবং ব্রেনও যেতে পারে। ব্রেনে গেলে আমরা আদার সিমটম থেকে বুঝতে পারি, আর লিভার লাং গেলে আমরা বা যদি যেয়েছি না তবু আমরা স্ক্রিনিং যেমন সিটি স্ক্যান হোল অ্যাবডোমেন এবং চেস্ট করি, তাহলে আমরা তখন এটা বুঝতে পারি যে ঠিক আছে। এখন ট্রিটমেন্ট প্রোটোকল, একদম বললাম ট্রিটমেন্ট প্রোটোকল ডিপেন্ড করবে আপনার স্টেজ এবং সাইট। রেকটামটা আমরা বলেছি 6 থেকে 15 সেন্টিমিটার লম্বা হতে পারে। এই জন্য রেকটামকে আমরা যদি বলি আপার থার্ড, মিডল থার্ড, লোয়ার থার্ড আমরা ভাগ করি, তাহলে সাইট ট্রিটমেন্ট স্টেজ হবে। স্টেজ যদি আমরা বলি যখন একটা পলিপ আকারে আমরা যখন রেকটাম ধরা পড়ে, তখন আমরা সিম্পলি ওই যে সিগমোডোস্কোপি বা প্রক্টোস্কোপি করার সময় আমরা এটা পলিপেক্টমি করে দিতে পারি। পলিপেক্টমি করে দিলে তারপর এটা হিস্টোপ্যাথি এক্সামিন করে যদি বেনাইন হয়, অ্যাডেনোমা হয়, তাহলে নো মোর ট্রিটমেন্ট। যদি কার্সিনোমাও হয় এবং যদি বেসটা ফ্রি হয়, তাহলে এটা আর কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। মানে খুব আর্লি স্টেজে ধরা আর্লি পড়লে। স্টেজে, হ্যাঁ। এখন এই আর্লি স্টেজ থেকে এরপরে যদি মাসল ইনভলভমেন্ট হয়ে যায়, যখন মাসল ইনভলভমেন্ট হয়ে গেলে তখন আর এই ছোটো অপারেশন করা হয় না, তখন পেট কেটে অথবা আধুনিক এখন যেটা হচ্ছে ল্যাপারোস্কোপি অথবা আরেকটা আছে রোবোটিক সার্জারির মাধ্যমে এই অপারেশন করা হয়। এই অপারেশনগুলো যখন এই অপারেশনগুলো হচ্ছে, যেহেতু বললাম যে 3টা পার্ট, এটা আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট। আপার পার্ট যদি হয় টিমারটা মানে দেখতাম যে পায়ুপথটা আছে, পায়ুপথ থেকে প্রায় 7-8 সেন্টিমিটার উপরে যদি হয়, সেক্ষেত্রে আমাদের পায়ুপথ প্রিজার্ভ করা যায়। এটা টিউমারটা কেটে আবার এন্ড টু এন্ড সেলাই দিয়ে দিই, আমরা বিভিন্ন উপায়ে দেওয়া, হাতে দিতে পারি, মেশিনে দিতে পারি, যাকে স্ট্যাপলার বলা হয় এখন মডার্ন টেকনিকে। রিমুভ করে আবার নর্মাল তার আরেকটা আমি একটু বলবো, আপনাদের অপারেশনের উদ্দেশ্য 2টা থাকে। একটা হচ্ছে কিউর অফ দ্য টিউমার বা ম্যাগনেসি, আর একটা আছে ফাংশনাল প্রিজার্ভেশন অফ দি অর্গান। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফাংশনাল। আমরা যদি অর্গান, তার কারণ হচ্ছে আমরা সবাই চাই আমার পায়খানার পথটা ঠিকঠাক। আচ্ছা, তবে যদি লোয়ার থার্ডে বা দ্যাট ইজ পায়ুপথের জাস্ট উপরে যদি টিউমার হয়, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পায়ুপথ রাখতে পারি, পায়খানা রাস্তা রাখতে পারি না। সেক্ষেত্রে বলা হয় এই অ্যাবডোমিনাল পেরিনিয়াল ডিসেকশন করে পায়খানা পথটা শুধু ফেলে দেওয়া হয়। ফেলে দিয়ে একটা কলোস্টোমি ব্যাগ, বাম দিয়ে একটা কলোস্টোমি ব্যাগ স্টানিক দিয়ে পার্মানেন্ট দেওয়া হয়। আচ্ছা, এরপরে আরও কিছু কথা আছে যে আমাদের এই স্টেজ ইভ্যালুয়েশনের পরে যদি আমরা দেখছি যে লোকালি অ্যাডভান্সড, মানে লিম্ফ নোডে চলে গেছে অথবা আশপাশে ভ্যাজানা অথবা ইউরিন ব্লাডার সাথে অ্যাডহেরেন্ট হয়েছে,
এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা বলা হয় যে মাল্টি ডিসিপ্লিনারি টিম বোর্ডের মাধ্যমে একটা ডিসিশন নেওয়া হয় যে এই রোগীটার আগে আমরা সার্জারি করব, না কেমোথেরাপি দেব, না রেডিওথেরাপি। তো বেশিরভাগ ক্ষেত্রেই এই বেশিরভাগ ক্ষেত্রে যখন লোকালি অ্যাডভান্স হয়ে যায়, এখন আবার নতুন টেকনোলজি আসছে বা চিন্তাভাবনা এক্সপেরিমেন্ট চলতেছে এবং এখন অনেক সাকসেসফুল হয়েছে, বলা হয় যে টোটাল নিওঅ্যাডজুভেন্ট থেরাপি। এটা কি টোটাল নিওঅ্যাডজুভেন্ট থেরাপি? মানে অপারেশন আগেই কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং আবারও কেমোথেরাপি দেওয়া হয়, দিয়ে টোটাল যে আমরা অপারেশনের পরে অ্যাডজুভেন্ট দিই সেটা না দিয়ে টোটাল নিওঅ্যাডজুভেন্ট দেওয়া হয়। দিলে দেখা গেছে প্রায় 20% ক্ষেত্রে এই রেকটাল টিউমারগুলো ভ্যানিশ হয়ে যায়। স্যার এটাই তো আসলে অপারেশনের থেকে যেটা আপনার নিউ অ্যাডজুভেন্ট থেরাপি যেটা বলে টোটাল নিওঅ্যাডজুভেন্ট অপারেশনের থেকেও তো এটা কার্যকরী, যেহেতু টিউমারটাই থাকে না। হ্যাঁ, তবে এই টিউমারটা অ্যাপারেন্টলি থাকে না মনে হয়, তবে এই জন্য হচ্ছে এদের রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এক্সপার্ট টিম, ডেডিকেটেড টিম বলা হয়, সার্জন, অনকোলজিস্ট, রেডিওথেরাপিস্ট, হিস্টোপ্যাথিস্ট, সবগুলো টিম গঠন করে এটা রোগীগুলোকে টাইম টু টাইম ইভ্যালুয়েশন করা হয় যে এরা রিকার করতেছে কিনা টিম। যদি রিকার না করে তখন এটা এই টোটাল নিওঅ্যাডজুভেন্ট থেরাপির মাধ্যমে ভালো করে দেওয়া যায়। তাহলে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দেওয়ার পরে আপনি তাহলে ফলো আপে থাকতে ইভ্যালুয়েশন করতে হয়। তখনটা ফলো আপ আসলে কদিন পর পর আসা যায়, তারটাকে ছড়াচ্ছে কিনা বা কোনো টিউমার রয়ে গেল কিনা জানা। আমরা এগুলোকে 3 মাস পর পরই আমরা দেখতে থাকি। তখন আবার সে আপনার পরীক্ষাগুলো তাই ডিআরই পরীক্ষা করতে, আমরা আঙুল দিয়ে মেইন হচ্ছে এগুলো লোয়ার পার্টে যেগুলো থাকে আমরা আঙুল দিয়ে এটা ফিল করতে পারি। আঙুল দিয়ে ফিল করার পর একই রকম সিগমোটোস্কোপি, প্রক্টোস্কোপি করা হয়েছে এবং এমআরআই রেগুলারলি এন্ডোরেক্টাল আল্ট্রাসাউন্ড এমআরআই করে এগুলো আমরা অ্যাসেস করি। আচ্ছা, এটা যদি ভালো হয়ে যায় আর যদি দেখা রেসপন্স হয়েছে পার্সিয়াল রেসপন্স, সেই ক্ষেত্রে আমরা তখন আবার সার্জিক্যাল মেথড চলে যাই। আপার পার্টে যদি হয়ে থাকে আমরা অর্গান প্রিজার্ভ করি, মিডল পার্টে হলে অর্গান প্রিজার্ভ করা যায়, কিন্তু লোয়ার থার্ডে যখন হয়ে যায় স্প্রিংটার ইনভলভমেন্ট হয়, স্প্রিংটার যখন ইনভলভমেন্ট হয়ে যায়, মানে স্প্রিংটারটা কি আমরা তাহলে এখানে একটু বলিনি। আমরা যে পায়খানা ধরে রাখতে পারি, আমাদের অনেক সময় পায়খানা চাপ আসছে কিন্তু আমরা প্রপার পরিবেশ পাই না, তো আমরা পায়খানা করতে পারি না। সেটা এই যে একটা মেকানিজম আছে আমাদের স্প্রিংটার কন্ট্রোল করে, এই কন্ট্রোলিং মেকানিজম যখন এই টিউমার ধরে ফেলায় তখন আমরা এই পায়খানা রাস্তা রাখা সম্ভব হয় না। হ্যাঁ, যার জন্য তখন এটা টোটাল ফেলে দিয়ে মানে একটা বাইপাস রাস্তা করে দেওয়া হয়। কিন্তু প্রশ্নটা হলো যে আসলে এই প্রসঙ্গে কিন্তু রুগীরা আসলে সহজেই সম্মতি দিতে চান না যে তার ন্যাচারাল যে পথটা, সেই পথটা প্রিজার্ভ রেখে যেন অপারেশনটা হয়। কিন্তু আপনি বলছেন যে যদি লোয়ার পার্টে হয়, লোয়ার থার্ডে হয়, তাহলে সেক্ষেত্রে এটা আর সম্ভব হচ্ছে না, তখন তাকে একটা কোলোস্টোমি ব্যাক করে তাকে বিকল্প পথ করে দেন টয়লেট করার জন্য। তো হাউ লং, কতদিন তার বিকল্প পথটা থাকবে? সারা জীবন এটা পার্মানেন্ট প্রসেস। যেহেতু আমরা বললাম তো যে স্প্রিংটার মেকানিজম যেটা ইনভলভ হয়েছে, আমরা এটা আর রাখতে পারি না, তখন এটা তো পাইপও তো থাকে না, এটাও ফেলে দিতে হয়। যার ফলে এটা পার্মানেন্ট প্রসিডিউর। এটা রোগীকে বুঝতে হবে যে এটার অল্টারনেট নাই। আমাদের আমি এই আজকের প্রোগ্রামের মাধ্যমে এটাও আমরা সাধারণ মানুষকে বোঝাতে চাই, যখন এই স্প্রিংটা ইনভলভমেন্ট হয়ে যায়, ইনভলভমেন্ট হওয়ার জন্য একজন সার্জন, বিশেষজ্ঞ সার্জন, তাকে যখন বলা হয়েছে এটা পায়খানা রাস্তা রাখা যাবে না, তখন পায়খানা রাস্তা রাখার জন্য সে মরিয়া ওঠে এবং বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে শুরু করে। যার ফলে তার একই দিকে যেমন টাকা নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে এবং ডিজিজটা তার ছড়িয়ে যাচ্ছে। সেহেতু আমি মনে করি যে একজন সার্জনকে তাকে বিশ্বাস করতে হবে যে এই সার্জন যে বলেছেন সেটা ঠিক বলেছে, অথবা ওনার যদি খুব অবিশ্বাস হয় আরও একজন বেশি করে নেয়, আর একজন সার্জনের কাছে উনি এটা ইভ্যালুয়েট করেছেন না উনি কথা ঠিক বলেছেন না, দুজনের কথা যদি ঠিক হয়ে থাকে আমি মনে করি তার এই অপারেশন, এই ধরনের অপারেশন নেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করা উচিত। প্রফেসর ডাক্তার সীতারামন, আসলে আপনার কাছে আমরা সিএর একটা সম্পর্কে অনেক কিছু জানলাম, কিন্তু খুব জরুরি যে বিষয়টি হলো যে বার্তাটা আমরা দিতে চাই স্ক্রিনিং, মানে এই ক্যান্সার ধরার আগে যে স্ক্রিনিং টেস্ট, তো সেই স্ক্রিনিংটা আপনি বলছিলেন আগে যে 40 বছর পার হলে সবাইকে অন্ততপক্ষে বছরে একবার করে তার ক্যান্সার হয়েছে কিনা, যারা ঝুঁকিতে আছে, বলছিলেন ফ্যামিলি হিস্ট্রি আছে বা তাদের ওবেসিটি আছে, তাদের ক্ষেত্রে একবার করে পরীক্ষা নেওয়া ভালো, যাতে করে আর্লি স্টেজে ধরা পড়লে যে ট্রিটমেন্ট আউটকামটা সে সম্পূর্ণ সুস্থ হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর সীতারাম রহমান, আপনার মূল্যবান পরামর্শের জন্য। নিশ্চয়ই চ্যানেলে যারা দেখছেন তাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ আমাকে, চ্যানেলকে এবং আমাদের দর্শকবৃন্দকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা জানলাম যে পায়ুপথের ক্যান্সার নিয়ে। পায়ুপথের ক্যান্সার হলে যে সিমটমগুলো হয় এগুলো যাদের মধ্যে আছে বা বংশগতভাবে পায়ুপথে ক্যান্সার আছে এমন যারা আছেন, তাদের 40 ঊর্ধ্ব হলে আপনারা স্ক্রিনিংয়ের আওতায় আসবেন, যাতে করে আপনার টিউমার হয়েছে কিনা বা ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা যাচাই করে নেবেন। দর্শক ভালো থাকুন,
সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।